বাংলাদেশের মৃত্যুদণ্ড যে পরিসংখ্যান সবাইকে ভাবতে বাধ্য করবে। একটা তথ্য শুনুন, বাংলাদেশের কারাগারগুলোতে এই মুহূর্তে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী আছেন 2594 জন। এদের মধ্যে নারী 94 জন। কিন্তু একটা প্রশ্ন করি, এই 94 জন নারীর মধ্যে কতজনের ফাঁসি কার্যকর হয়েছে? উত্তর শূন্য। স্বাধীনতার পর থেকে 54 বছরে একবারও কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, এই 94 জন নারী তাহলে কোথায়? তাদের সাথে কি ঘটছে? আর এই বিশাল সংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী কারাগার ব্যবস্থাকে কতটা চাপের মধ্যে ফেলে দিচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে পুরো বিষয়টা গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। প্রথমে একটা মৌলিক তথ্য বুঝতে হবে, বাংলাদেশের কারাগারগুলোর ধারণ ক্ষমতা 42,000 বন্দী, কিন্তু বাস্তবে এখন কারাগারে আছে 82,000-এরও বেশি বন্দী। এর মানে প্রায় দ্বিগুণ। এই অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে কারা ব্যবস্থা একদিকে যেমন শারীরিক সুযোগ সুবিধা দিতে পারছে না, অন্যদিকে মানসিক চাপও বাড়ছে বন্দীদের উপর। আর এই চাপের মধ্যেই কন্ডেম সেলে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দীদের জন্য বিশেষভাবে বরাদ্দ ছোট ঘরে দিন কাটাচ্ছেন এই 94 জন নারী। প্রতিটি ছোট সেলে 1 জন, 3 জন বা 5 জন এই হিসাবে বন্দী রাখা হয়। কারাবিধি অনুযায়ী প্রতিটি বন্দীর জন্য 36 বর্গফুট জায়গা বরাদ্দ থাকার কথা, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে এই নিয়ম মানা সম্ভব হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, কেন এতগুলো মানুষের মৃত্যুদণ্ড হচ্ছে কিন্তু কার্যকর হচ্ছে না? নারীদের কেন ফাঁসি হচ্ছে না? এটা একটা জটিল প্রশ্ন, আর এর পেছনে অনেক কারণ আছে। প্রথম কারণ, আদালতের দীর্ঘ প্রক্রিয়া। মৃত্যুদণ্ডের রায় হলেই সেটা চূড়ান্ত হয় না। প্রথমে হাইকোর্টের ডেথ রেফারেন্স শুনানি হয়, এরপর আপিল বিভাগে আপিল করার সুযোগ থাকে। এই প্রক্রিয়া বছরের পর বছর চলতে থাকে। দ্বিতীয় কারণ, উচ্চ আদালতের হস্তক্ষেপ। অনেক ক্ষেত্রে সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এটা একটা ইতিবাচক দিক, কিন্তু এর অর্থ হলো প্রক্রিয়া আরও দীর্ঘ হচ্ছে। তৃতীয় কারণ, নীতিগত ও সামাজিক বিবেচনা। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে নারীদের ক্ষেত্রে ফাঁসি কার্যকরের বিষয়টা সরকারের জন্য রাজনৈতিকভাবে সংবেদনশীল। এটাও একটা কারণ যে এতদিন কোনো নারীর ফাঁসি হয়নি। এই তিনটি কারণ মিলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে 94 জন নারী কন্ডেম সেলে বসে আছেন চূড়ান্ত রায়ের অপেক্ষায়। আর এখানেই বিষয়টা আরো জটিল হয়ে যায়। কাশিমপুর মহিলা কারাগারের মাধবীলতা সেল, এটা কন্ডেম সেল হিসেবে পরিচিত। এখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দীদের রাখা হয়, কিন্তু এই অপেক্ষা কেমন? বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী কন্ডেম সেলে থাকা মানুষের মানসিক স্বাস্থ্যের উপর এর প্রভাব অত্যন্ত গভীর। প্রতিদিন একই ঘরে, একই দেয়াল, একই জানালা, কিন্তু কোনো কাজ নেই, কোনো সময়সীমা নেই, কোনো ভবিষ্যৎ নেই। আছে শুধু অপেক্ষা, প্রার্থনা আর মানসিক ক্লান্তির সাথে লড়াই। কারা কর্মকর্তারা জানাচ্ছেন, অনেকের ডেথ রেফারেন্স শুনানি হাইকোর্টে চলমান, অনেকের আপিল সুপ্রিম কোর্টে বিচারাধীন, কিন্তু এই প্রক্রিয়া কতদিন চলবে সেটা কেউ জানে না। এখন কয়েকটি নির্দিষ্ট ঘটনা দেখা যাক। শরীফা বেগমের কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ আছে। তাকে গ্রেপ্তার করা হয় 1998 সালে। 2000 সালে বিচারিক আদালত মৃত্যুদণ্ড দেয়। 2003 সালে হাইকোর্ট সেই রায় বহাল রাখে। এরপর আর কিছুই হয়নি। 2003 সালের পর থেকে আজ পর্যন্ত 22 বছর তার আপিল শুনানি হয়নি। শরীফা বেগমের বয়স এখন 55 বছর। তিনি জীবনের 24 বছর কাটিয়েছেন কন্ডেম সেলের সংকীর্ণ দেয়ালের মধ্যে। একটা তথ্য ভাবুন, তাকে যখন গ্রেপ্তার করা হয় তার মেয়ের বয়স ছিল মাত্র 3 মাস। 24 বছর পরেও মা মেয়ের দেখা হয়নি। এটা শুধু একজন মানুষের গল্প নয়, এটা পুরো বিচার ব্যবস্থার ব্যর্থতার প্রতীক। আপনার কি মনে হয়, 22 বছর ধরে একটা মামলা ঝুলে থাকা কি ধরনের ন্যায় বিচার? কন্ডেম সেলে থাকা নারীদের মধ্যে বেশ কয়েকজনের কথা বিশেষভাবে উল্লেখ করা দরকার। মিন্নি, রিফাত শরীফ হত্যা মামলা, আয়েশা সিদ্দিকা মিন্নি এই মামলায় মৃত্যুদণ্ড পেয়েছেন। তিনি কাশিমপুর মহিলা কারাগারে আছেন। তাকে বরিশাল কারাগারে হস্তান্তরের আবেদন করা হয়েছিল পরিবারের কাছে যাতায়াতের সুবিধার জন্য, কিন্তু সেই আবেদন অনুমোদিত হয়নি। বাবা মা ও দূরত্ব ও অসুস্থতার কারণে নিয়মিত দেখা করতে পারেন না। মনি ও পপি, নুসরাত হত্যা মামলা। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ নুসরাত হত্যা মামলায় এই দুই নারী আসামি একই সেলে আছেন। উম্মে সুলতানা পপি এবং কামরুন নাহার মনি। মনি কারাগারেই একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। সেই শিশু এখন 4 বছরের, কিন্তু 6 বছর হলে তাকে কারাগারে রাখা যাবে না। এই নিয়ম থাকলেও শিশুটির ভবিষ্যৎ নিয়ে পরিবারের মধ্যে উদ্বেগ আছে। রিতা আক্তার ও রুমা ওরফের রেশমা, ইডেন কলেজের অধ্যক্ষ হত্যা মামলা। মাহফুজা চৌধুরী হত্যা মামলায় এই দুজনের মৃত্যুদণ্ড হয়েছে। আনোয়ারা বেগম গৃহবধূ হত্যা মামলা। নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে হত্যার ঘটনায় তার মৃত্যুদণ্ড হয়েছে। প্রতিটি মামলাই আলাদা।
প্রতিটি পরিস্থিতি ভিন্ন, কিন্তু একটা বিষয় সবার অভিজ্ঞতা এক, অনিশ্চয়তা। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, এই অবস্থা কি ঠিক আছে? একদিকে যারা বলবেন ফাঁসি না হওয়া ভালো, কারণ এটা মানবিক, ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থায় নির্দোষ মানুষের প্রাণ যেতে পারে। অন্যদিকে যারা বলবেন মৃত্যুদণ্ড দিয়ে রেখে কার্যকর না করা আরও নিষ্ঠুর, কারণ এটা বন্দীদের দীর্ঘমেয়াদী মানসিক নির্যাতনের সমতুল্য। দুটো দৃষ্টিভঙ্গিরই যৌক্তিকতা আছে, কিন্তু সমস্যা হলো কোনো পক্ষই এই প্রশ্নে স্পষ্ট নয়। সরকার মৃত্যুদণ্ড দিচ্ছে কিন্তু কার্যকর করছে না, আদালত বিচার প্রক্রিয়া চালাচ্ছে কিন্তু শেষ করতে পারছে না, আর বন্দীরা আটকে আছেন এক অনিশ্চিত অপেক্ষায়। ভারতেও নারীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু ফাঁসি কার্যকরের ঘটনা নেই বললেই চলে। গত 150 বছরে ভারতে কোনো নারীর ফাঁসি হয়নি, এমনকি ভারতে নারীদের জন্য বিশেষভাবে তৈরি ফাঁসির মঞ্চ কখনো ব্যবহার হয়নি। ইরান সম্পূর্ণ বিপরীত চিত্র। বিশ্বের সবচেয়ে বেশি নারী মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের ফাঁসি কার্যকরের রেকর্ড আছে ইরানের। 2024 সালে ইরানে অন্তত 31 জন নারীর ফাঁসি কার্যকর হয়েছে। 2025 সালের নভেম্বর পর্যন্ত এই সংখ্যা 30। ইরানের এই পরিসংখ্যান আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর জন্য গুরুতর উদ্বেগের বিষয়। বাংলাদেশের অবস্থান কোথায়? বাংলাদেশ এই দুই প্রান্তের মাঝখানে আছে। ভারত বা ইরানের মতো চরম পদক্ষেপ কোনোটাই নিচ্ছে না, কিন্তু মৃত্যুদণ্ড দিয়ে যাচ্ছে আর প্রক্রিয়া ঝুলিয়ে রাখছে। এটা কি স্থিতাবস্থা নাকি সমস্যা? বিশেষজ্ঞরা বলছেন এটা একটা অস্থির অবস্থা যা কাউকে স্বস্তি দিচ্ছে না। দীর্ঘমেয়াদী কন্ডেম সেলে থাকা মানুষের মানসিক স্বাস্থ্যের উপর এর বিরূপ প্রভাব পড়ে। গবেষণা দেখাচ্ছে অনিশ্চিত অপেক্ষা হতাশা, উদ্বেগ এবং মানসিক চাপ বাড়ায়। বন্দীদের পরিবারও এই অনিশ্চয়তার শিকার। শরীফা বেগমের মেয়ে 24 বছর ধরে মায়ের সাথে দেখা করতে পারেননি। মনির শিশু কন্যার ভবিষ্যৎ অনিশ্চিত। অতিরিক্ত বন্দী ধারণের চাপ, সীমিত সম্পদ এবং দীর্ঘমেয়াদী বন্দীদের মানসিক সেবা দেওয়ার চ্যালেঞ্জ, এগুলো কারা ব্যবস্থাকে চাপে রাখছে। আপনি কি মনে করেন বাংলাদেশের মৃত্যুদণ্ড ব্যবস্থা কিভাবে পরিচালিত হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।